নমস্কার। অন্নপূর্ণা যোজনার ফর্ম মানে অনলাইন ফর্ম যেদিন থেকে পাবলিশ করা হয়েছে সেই দিনের পর থেকে অনেক কিছু কিন্তু অপশন চেঞ্জ হয়েছে। আজকের ভিডিওতে টোটাল ফর্ম ফিল আপ সহ নতুন কী কী অপশন চেঞ্জ হয়েছে, কোন অপশনগুলো যদি ভুল হয়েও যায় তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, এই সমস্ত কিছু আলোচনা করব। প্রথমেই বলে দিই, যারা অনলাইনে ফর্ম সাবমিট করে দিয়েছেন এবং ফর্মে কোনো কিছু ভুল হয়ে গেছে তাদের কিন্তু কোনো রকম এডিট অপশন এখনো পর্যন্ত দেয়নি, ভবিষ্যতে দেবে বলে মনেও হয় না। যদি এডিট করতেই হয় মানে কোনো কিছু ভুল সাবমিট করে দিয়েছেন তাহলে আপনাকে ব্লক অফিসে গিয়ে সেই কাজটা করতে হবে। অনলাইনে এডিট করার কিন্তু কোনো অপশন নেই। ফর্ম ফিল আপ করার জন্য socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদেরকে সবার আগে আপনাদের জেলা সিলেক্ট করতে হবে, যে জেলা থেকে আপনি আবেদন করতে চাইছেন। তারপর আপনাদের ফোন নাম্বারটা পুট করে এখানে ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। বলে দিই, এখানে যে ফোন নাম্বারটা পুট করবেন এটা হেড অফ দ্য ফ্যামিলির ফোন নাম্বারটা পুট করার চেষ্টা করবেন। যদি হেড অফ দ্য ফ্যামিলির ফোন না থাকে তাহলে বাড়ির যে কোনো মেম্বারের মানে যার কাছে ফোন সবসময় অ্যাক্টিভ থাকে সেই মেম্বারের ফোন নাম্বার পুট করে ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করছি। এরপর আপনাদের সামনে এই টাইপের একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মে কিন্তু একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে রিলিজিয়ান। আগে কিন্তু এই রিলিজিয়ান যে কলামটা ছিল এখানে কোনো রকম স্টার মার্ক দেওয়া থাকেনি, এখন কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ আপনাকে আপনার রিলিজিয়ান যেটা আছে সেটা কিন্তু পুট করতেই হবে, এটা স্কিপ করে আপনি যেতে পারবেন না। ফর্ম ফিল আপ শুরু করছি। প্রথমে আছে হেড অফ দ্য ফ্যামিলির নাম। এখানে পরিবারের প্রধান যিনি আছেন তার নামটা দিতে হবে। কি অনুযায়ী? আধার কার্ড অনুযায়ী। যদি আধার বা ভোটার কার্ডে দুরকম নাম থাকে সেক্ষেত্রে আধার কার্ড অনুযায়ী যে নামটা আছে সেই নামটা এখানে পুট করবেন। তারপর ওই ব্যক্তির সঠিক যে জন্ম তারিখ আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর ওই ব্যক্তির জেন্ডার সিলেক্ট করবেন। পরিবারের প্রধান পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারে। যদি পুরুষ হয় পুরুষ সিলেক্ট করবেন, অথবা যদি মহিলা হয় মহিলা সিলেক্ট করবেন। তারপর আছে ক্যাটাগরি, তিনি কি কাস্টের অন্তর্গত, এসসি এসটি জেনারেল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটা আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আছে রিলিজিয়ান, সেটা এই ড্রপডাউন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আছে যোগাযোগের নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। হেড অফ দ্য ফ্যামিলির আধারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এখানে পুট করবেন। যদি হেড অফ দ্য ফ্যামিলির আধারের সঙ্গে কোনো ফোন নাম্বার লিঙ্ক না থাকে, তিনি হয়তো বয়স্ক মানুষ, তার হাতের ছাপ হয়তো মেলে না, যার ফলে তিনি আধার সেন্টারে গিয়ে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে পারেননি, সেক্ষেত্রে যে কোনো ফোন নাম্বার এখানে বসাতে হবে, কোনো কিছু উপায় নেই কিন্তু। এরকম নয় যে এই অন্নপূর্ণা যোজনার জন্য তাকে লম্বা লাইনে দাঁড়িয়ে হাতের ছাপ দিয়ে আধার লিঙ্ক করতেই হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি দেখা যায় তিনি হয়তো এমন একজন মানুষ, তিনি হয়তো অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে তাকে এই কাজটা করে নেওয়াটাই ভালো, তিনি যদি মহিলা হন আর কি। তারপর আছে পরিবারের সদস্য সংখ্যা কত, এখানে বাই ডিফল্ট 1 আছে, কারণ এখানে একজনেরই সিলেক্ট হচ্ছে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে প্রতিবন্ধকতা স্থিতি, মানে ইনি হ্যান্ডিক্যাপ কিনা। এটা ইয়েস অথবা নোয়ে আপনাকে উত্তর দিতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে নো করবেন, আর যদি হ্যাঁ হয় হ্যাঁ সিলেক্ট করে তার প্রতিবন্ধী সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাতে হবে, কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ সেটা দিতে হবে, এবং ডিসেবিলিটি সার্টিফিকেট যেটা আছে সেটা আপলোড করতে হবে 50 থেকে 200 কেবি জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে। আপলোড ফাইল অপশানে ক্লিক করে সেটা আপলোড করে দেবেন। এবার 50 থেকে 200 কেবি পিডিএফ ফরম্যাট কী করে করবেন, মোবাইল থেকেই সেটা করতে পারবেন, সেটা এবার দেখে নিন। বলে রাখি, যখনই কোনো ডকুমেন্টস আপলোড করবেন সবসময় বোথ সাইড দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের কাছে আধার কার্ডটা লম্বা থেকে থাকে সেক্ষেত্রে এক পিট আপলোড করলেই হয়ে যাবে। যদি আধার কার্ডটা ছোট করে ফেলেন কেটে আর কি, সেক্ষেত্রে বা ভোটার কার্ডের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ড প্রত্যেকেরই 2 পিট আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। মোবাইল থেকে কী করে করতে হয় সেটা এবার দেখে নিন। সেই জন্য আমি এখানে একটি অ্যাপ ডাউনলোড করে নিয়েছি, ID/বিজনেস কার্ড, এরকম লিখে সার্চ করলে এই টাইপের আইকন যুক্ত একটি অ্যাপ পেয়ে যাবেন। এটা আমি আপাতত ওপেন করছি। ওপেন করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি ইন্টারফেস দেখতে পাবেন। মনে রাখবেন, ভোটার কার্ড বা আধার কার্ড যেগুলো ছোট হয়, ভোটার কার্ড তো বটেই, ভোটার কার্ডের কিন্তু 2 পিটি আপনাকে আপলোড করতে হবে, মানে 2 দিকেই আপলোড করতে হবে। এবার সেক্ষেত্রে ক্যামেরায় আলাদা আলাদা করে ছবি তোলে সেটাকে ওয়েবসাইটে গিয়ে সেট করা, সেটা তো একটা অসুবিধার ব্যাপার। এখানে আপনাকে একটা অ্যাপের মধ্যেই সব কিছু আপনি করতে পারবেন। এখানে দেখুন একটা পেজ দেওয়া আছে, ওপরের দিকে অ্যাড ইমেজ এবং নিচের দিকে অ্যাড ইমেজ একটা অপশন আছে। আমি আপাতত ওপরের অ্যাড ইমেজ অপশনটায় ক্লিক করছি, তারপর কুইক স্ক্যান এই অপশানে ক্লিক করছি। এখানে ক্যামেরা ওপেন হয়ে গেল। ধরা গেল যে এই যে আমি জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোটার কার্ড, এবং ভোটার কার্ডের এটা সামনের দিক, ঠিক আছে। আমি এইটার ওপর ক্যামেরাটা রেখে অটোমেটিক কিন্তু এটা সেট হয়ে যাবে। আমি এটা ক্যাপচার করলাম। এবার যতটুকু অংশ দরকার অটোমেটিক ক্যাপচার হয়ে গেল। তারপর এটা নেক্সট করবেন। নেক্সট করার পর এবার এই অ্যাড ইমেজ বলে একটা নিচে অপশান আছে, সেকেন্ড অপশানটা, এটাই ক্লিক করে আবার আমি কুইক স্ক্যান করব। এরপর আমি পেজটাকে উল্টে নিচ্ছি। এবার পেছন দিক যেটা আছে সেটাও স্ক্যান করতে হবে। আমি ক্যাপচার করে নিচ্ছি। ঠিক যতটুকু অংশ দরকার না ততটুকু অংশই এখানে ক্যাপচার হয়ে যাবে এবং সুন্দরভাবে হয়ে যাবে। এরপর আমি নেক্সট করছি। এখানে দেখুন দুটো ক্যাপচার হয়ে গেল। এবার ইমেজ সাইজ আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন।
তারপর ইমেজ স্পেস মানে দুটো ছবির মধ্যে যে গ্যাপিং আছে এইটাও আপনি ছোটো বড়ো করতে পারবেন। ব্যাস এইটুকুই, আমি এই দুটো মোটামুটি একটুখানি অ্যাডজাস্ট করে নিয়ে সেভ অ্যাজ পিডিএফ করছি। দেখুন এটা পিডিএফটা রেডি হয়ে গেল এবং 200 কেবির মধ্যেই কিন্তু চলে গেল। যদি দেখা যায় যে সাইজ বড় হয়ে গেছে তাহলে আপনারা একটু ইমেজের সাইজটাকে ছোট করে নেবেন, তাহলে দেখবেন 200 কেবির মধ্যে চলে আসবে। এটা A4 পেজে, একটা পেজের মধ্যেই দুটো চলে এলো। আবারও বলছি, যদি দেখেন যে ছবির সাইজ বড় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ছবির সাইজ দুটো একটু ছোট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা এটা শেয়ারও করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। আমি আপাতত ডাউনলোড করছি। এখানে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে সেই ইমেজ, ওপরের দিক এবং নিচের দিক একটা পেজের মধ্যেই চলে এলো। কোনো রকম স্ক্যানার, প্রিন্টার কিচ্ছু দরকার নেই। আশা করি কী করে মোবাইল থেকে কাজটি করবেন সেটা বুঝতে পারলেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলি হ্যান্ডিক্যাপ নয়, তাই এটা আমি নো করে দিচ্ছি। তারপর বসাতে হবে আধার নাম্বার। এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনি যখনই একটা ভুল আধার নাম্বার বসিয়ে দেবেন তখন কিন্তু এখানে আপলোড করার অপশনটা আসবে না। সঠিক আধার নাম্বার বসালে তবেই কিন্তু আপলোড করার অপশনটা দেবে। আমি এখন এখানে একটি সঠিক আধার নাম্বার বসালাম, আপলোড করার অপশনটা এলো। যদি ভুল নাম্বার বসাতাম তাহলে কিন্তু অপশনটা আসতো না। ভুল আধার নাম্বার আপনি পুট করে বেরিয়ে গেছেন, আপলোডও করে দিয়েছেন সঠিক ডকুমেন্টস, সেরকম কিন্তু ভুল হওয়ার জায়গা নেই। তারপর দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। এটা শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রেই দিতে হবে, বাদবাকি মেম্বার যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্যামিলি অ্যাড্রেস দেওয়ার পুট করার জায়গাটা কিন্তু থাকবে না। শুধুমাত্র এটা ফার্স্ট পেজেতেই আসবে এবং হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রেই আসবে। হেড অফ দ্য ফ্যামিলির স্থায়ী ঠিকানা এখানে পুট করতে হবে। এখানে স্থায়ী ঠিকানার জায়গায় প্রথমে ভিলেজের নাম পুট করে দেবেন, তারপর জেলাটা এখানে বাই ডিফল্ট সিলেক্ট হয়েই থাকবে, কারণ প্রথমে লগ ইন করার সময় আপনি জেলা সিলেক্ট করে তারপর ওটিপি পুট করেছিলেন। তারপর এরিয়া টাইপ, কোন অঞ্চলে আপনার বাড়ি সেটা সিলেক্ট করবেন। গ্রাম হলে রুরাল, শহর হলে আরবান, এটা সিলেক্ট করবেন। তারপর আপনার পিনকোড যেটা আছে সেটা এই ড্রপডাউন থেকে আপনি সিলেক্ট করে নেবেন। পিনকোড সিলেক্ট করার পর আপনার পোস্ট অফিসের কী নাম আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার থানার নাম, এটাও আপনার এখান থেকে সিলেক্ট হয়ে যাবে ড্রপডাউন থেকে। তারপর আপনার ব্লকের নাম সিলেক্ট করতে হবে। এই ব্লকের নামটাও কিন্তু আপনারা এই ড্রপডাউন বা বিভিন্ন যে অপশন আছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিকানা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনাকে চলে আসতে হবে একটু নিচে। এখানে বলে রাখি, এই ফর্ম ফিল আপ করবেন যখন আপনার কিন্তু আরও দুটো ওয়েবসাইটের প্রয়োজন হবে। সেটা হচ্ছে ভোটার পোর্টাল এবং আর একটা হচ্ছে স্বাস্থ্যসাথী পোর্টাল। ভোটার পোর্টালের কেন প্রয়োজন হবে? এখানে দেখুন, যখনই আপনি ভোটার কার্ডের বিবরণ এই অংশে চলে আসবেন, এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা পুট করতে হবে। ভোটার কার্ড নাম্বার পুট করার পর আপনার বিধানসভা নাম এবং পার্ট নাম্বার, এই দুটো কিন্তু অনেক সময় অনেকেরই জানা থাকে না। বিধানসভা নাম্বারটা জানা থাকলেও পার্ট নাম্বারটা জানা থাকে না। পার্ট নাম্বারটা আপনি কিন্তু এই ভোটার পোর্টাল থেকে খুঁজে পাবেন। এই পোর্টালে আসার পর আপনাকে লগ ইন করতে হবে না, শুধুমাত্র সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার যে ভোটার কার্ড নাম্বারটি আছে এই ভোটার কার্ড নাম্বারটি এই ইওর এপিক নাম্বার এই জায়গায় পুট করবেন। তারপর আপনার স্টেট যেটা আছে সেটা চুজ করবেন। তারপর ক্যাপচা পুট করে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তির আপনি ভোটার কার্ড সার্চ করলেন তার সমস্ত ডিটেল চলে আসবে। যদি ওই ব্যক্তির নাম ট্রাইব্যুনালে থাকে, মানে তার নাম হয়তো বাদ গেছে, তিনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, সেই স্ট্যাটাসটাও কিন্তু এখানে দেখতে পাবেন। তাহলে আপনি শিওর হয়ে যাবেন সেই ব্যক্তির নাম আদৌ বাদ গেছে কিনা। অবশ্যই এখানে চলে আসার পর এখান থেকে আপনি বিধানসভা নাম্বার এবং পার্ট নাম্বার দুটো জিনিস পেয়ে যাবেন। বিধানসভা নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এবং পার্ট নাম্বার দেখতে পাচ্ছেন। ওই দুটো আপনি জেনে নিলেন, তারপর এখানে এপিক নাম্বারটা বসিয়ে দিলেন, তারপর বিধানসভা নাম্বার এবং পার্ট নাম্বারটা খুব সহজেই এখান থেকে বসিয়ে দেবেন। অনেকেরই ভোটার কার্ডে থাকে না বা ভোটার কার্ডে থাকলেও হয়তো কোনো সময় চেঞ্জ হয়, সেক্ষেত্রে এই ওয়েবসাইটে গিয়ে আপনি সঠিক ডিটেলটা এখানে বসিয়ে দিয়ে তারপর নেক্সট করবেন। আরেকটা জিনিস বললাম, সেটাও আপনাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেল। স্বাস্থ্যসাথী কার্ডে ওই পরিবারের কাদের কাদের নাম আছে এটারও কিন্তু জানার আপনাদের অনেক সময় প্রয়োজন হয়। এই জন্য গুগলে স্বাস্থ্যসাথী লিখে সার্চ করলে তারপর নিচে কার্ড ভেরিফিকেশন বলে একটা অপশন পেয়ে যাবেন। এই কার্ড ভেরিফিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন কার্ড ভেরিফিকেশন বলে একটা অপশন আছে, এই অপশনটায় ক্লিক করতে হবে। তারপর কার্ডের যে নাম্বারটা আছে ইউআর এর নাম্বার, সেই ইউআর এর নাম্বারটা এখানে পুট করে সার্চ করলেই কোন কোন ব্যক্তির নাম আছে সেই ডিটেলগুলো কিন্তু এখানে চলে আসবে। সেই অনুযায়ী স্বাস্থ্যসাথীর ডিটেল আপনি এই পেজে ফিল করতে পারবেন। ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে এখানে একটি অপশন পেয়ে যাবেন ভোটার কার্ড আইডি বা ভোটার কার্ডটা আপলোড করতে। এখানে আপলোড ফাইল অপশানে ক্লিক করে সেটা আপলোড করে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। আর একটা কথা বলে দিই, এই যখন একটা একটা করে ফ্যামিলি মেম্বারের কাজ হয়ে যাবে পার পেজ অনুযায়ী, তখন সেভ ড্রাফট করবেন। সেভ ড্রাফট করলে সুবিধা কী হবে, আপনি যে ডেটাটা এতক্ষণ ধরে ফিল করলেন সেটা সেভ হয়ে থাকবে। পরে যদি কখনো লগ আউট হয়ে যায় পেজ, তাহলে আবার যখন লগ ইন করবেন তখন এই জিনিসগুলো আপনাকে আর নতুন করে দিতে হবে না, এগুলো অলরেডি ফিল আপ হয়েই থাকবে। চলে আসছি নেক্সট পেজে। তাহলে প্রথম পাতায় শুধুমাত্র আপনাকে ভোটার কার্ড এবং আধার কার্ড আপলোড করতে হলো, আর কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপলোড করতে হবে, আর কিছু কিন্তু আপলোড করতে হচ্ছে না। আমি নেক্সট পেজে চলে আসছি। নেক্সট পেজে এই যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে। এনার ডিজিটাল রেশন কার্ড আছে, এটা আমি ইয়েস করছি। কী টাইপের কার্ড সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। এনার যে টাইপের কার্ড হবে সেটা সিলেক্ট করতে হবে, তারপর রেশন কার্ড নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে নেক্সট করতে হবে। মনে রাখবেন রেশন কার্ডও কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে না।
আর হ্যাঁ, রেশন কার্ড শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলিরই দিতে হবে, বাদ বাকি কোনো মেম্বারের কিন্তু রেশন কার্ড লাগবে না। তারপর বলা হচ্ছে অ্যাসেট ডিটেল বা হেড অফ দ্য ফ্যামিলির সম্পদ কতটা আছে। এখানে প্রথমে বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির 3 বা তার অধিক পাকা ঘর আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার পরিবারের কোনো ল্যান্ড আছে কিনা। ল্যান্ড মানে হচ্ছে জমি, ঠিক আছে, টোটাল মানে কৃষি অকৃষি সব মিলে টোটাল জমি কতটা আছে সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি থাকে ইয়েস করবেন। কেউ হয়তো বলবেন আমরা ভাড়া ঘরে থাকি, আমরা তো নিজেদের ঘরে থাকি না, আমরা পরিবারও আলাদা, সেক্ষেত্রে নো করবেন। যদি থাকে এখানে জমির পরিমাণটা বসাতে হবে। এখানে দেখুন বলা হয়েছে ROR মানে জমির রেকর্ড অনুযায়ী, এখানে কিন্তু বলেনি শুধুমাত্র বাস্তু বা কৃষি জমি, টোটাল কতটা জমি আছে সেই জমির পরিমাণটা এখানে বসাতে হবে। অবশ্য পর্চা আপলোড করার কিন্তু দরকার নেই। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে পরিবারের কারুর কোনো 4 চাকার গাড়ি আছে কিনা। বাই ডিফল্ট এটা নো থাকবে, যদি থাকে ইয়েস করবেন এবং কতগুলি গাড়ি আছে সেটা এখানে দিতে হবে। যদি 2টো গাড়ি থাকে 2টো এখানে সিলেক্ট করলেন, তারপর গাড়ির নাম্বারগুলো এখানে বসাতে হবে। যে গাড়ির নাম্বার হবে সেটা গাড়ির নাম্বার প্লেট দেখে এখানে বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। অবশ্য এখানে ব্লু বুকও আপলোড করতে হচ্ছে না। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে স্বাস্থ্য বিমা আছে কিনা। বাই ডিফল্ট নো থাকবে। যদি ইয়েস করেন তাহলে কি ধরনের বিমা জিজ্ঞাসা করা হচ্ছে। নর্মালি গভর্নমেন্ট স্বাস্থ্য বিমা হচ্ছে একটাই, স্বাস্থ্যসাথী। এখান থেকে আমি স্বাস্থ্যসাথী সিলেক্ট করলাম, যেহেতু এই ব্যক্তির আছে আর কি, বা যদি কারুর স্বাস্থ্যসাথী থাকে স্বাস্থ্যসাথী সিলেক্ট করলেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে, URN নাম্বার যেটাকে বলে আর কি। স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আপলোড করার দরকার নেই। আশা করি বোঝাতে পারলাম। যদি দেখা যায় তাদের কোনো প্রাইভেট বিমা আছে, SBI বা স্টার হেলথ, সেক্ষেত্রে শুধুমাত্র প্রাইভেট সিলেক্ট করলেই হবে। বাংলা ফর্মে বা অন্য ফর্মে মানে হাতে লেখা ফর্মে যেমন লিখতে হচ্ছে কত টাকার বিমা আছে, এখানে কিন্তু অত কিছু লিখতে হচ্ছে না। ব্যাস, মোটামুটি এটা ফিল আপ হয়ে গেল। তারপর নেক্সট করছি, এ পাতাতেও কিছু কিন্তু আপলোড করতে হচ্ছে না। এখানে বলে রাখি 4 চাকা গাড়ি আছে কিনা বা একটা পরিবারে কত জমি আছে সেটা কিন্তু শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির দিলে হবে না। এখানে টোটাল পরিবারের টোটাল যতজন মেম্বার আছে সেই টোটাল মেম্বারের কতটা জমি আছে সেই জমির পরিমাণটা দিতে হবে, এবং একটা পরিবারের যতজন মেম্বার আছে সেই মেম্বারদের মধ্যে কারুর যদি কোনো 4 চাকা গাড়ি থাকে সেই ডিটেলটা দিতে হবে। এটা কিন্তু শুধুমাত্র যে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেল হচ্ছে তা কিন্তু নয়। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আয় কত। হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি আয়কর দেন কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। যদি তিনি আয়কর দেন ইয়েস করবেন, মানে তার ইনকাম যদি যে নিয়ম আছে আর কি, লিমিটেশন আছে, যদি তিনি প্রচুর ইনকাম করেন তাকে হয়তো আয়কর দিতে হচ্ছে, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। বলে রাখি এখানে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ITR ফাইল করেন, তার ইনকাম হয়তো 4 লাখ 5 লাখ, মানে এতটাও বেশি ইনকাম নয় যে সরকারকে তাকে ট্যাক্স দিতে হয়, তিনি হয়তো শুধুমাত্র ITR ফাইল করেন, সেক্ষেত্রে তিনি কিন্তু নো করবেন, ঠিক আছে। যদি তার এমনই বেশি ইনকাম হয় যে তাকে সরকারকে ট্যাক্স দিতে হয়, সেক্ষেত্রে ইয়েস করবেন। অন্যথায় কোনো মহিলাও ধরুন হয়তো ITR ফাইল করে রেখেছে, তিনি ভাবছেন আমি তো ITR ফাইল করি, আমি হয়তো অন্নপূর্ণা যোজনা পাবো না, এটা কিন্তু ব্যাপার না। যদি আপনার ইনকাম অনেক হয়, আপনাকে ITR দিতে হয় বা আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, তখন কিন্তু এটা ইয়েস করতে হবে, অন্যথায় নো হবে। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার প্যান কার্ড আছে কিনা। যদি থাকে ইয়েস করে প্যান নাম্বারটা এখানে বসাতে হবে, কিন্তু প্যান কার্ড আপলোড করার দরকার নেই। এবার এখানে টোটাল পরিবারের অ্যানুয়াল ইনকাম কত সেটা জানতে চাওয়া হয়েছে, মানে পরিবারের টোটাল ইনকাম কত। এটা শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির ইনকাম কিন্তু নয়, একটা পরিবারে যতজন মেম্বার আছে সেই ততজন মেম্বারের টোটাল ইনকাম কত সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। পরবর্তী প্রশ্ন আসছে যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি কি টাইপের কাজ করেন। দেখুন, একজন ব্যক্তি বিভিন্ন রকম কাজ করতে পারে, ঠিক আছে। তিনি সকালে বা সারাদিনে হয়তো তিনি গভর্নমেন্ট কোনো সেক্টরে কাজ করেন, সন্ধ্যের দিকে বসে হয়তো তিনি পার্ট টাইম কোনো জব করেন, সেক্ষেত্রে আপনারা দুটোও সিলেক্ট করতে পারেন। বা তিনি হয়তো স্যালারি বা প্রাইভেট অফিসে কোনো কাজ করেন, তার হয়তো একটা দোকান আছে, তিনি পার্ট টাইম জব করেন, মানে এখানে যতগুলো আছে মোটামুটি তার মধ্যে থেকে সিলেক্ট করতে পারবেন। যদি কোনো কারো ছোট দোকানদার থাকে তাহলে নর্মালি সেকেন্ড অপশনটা চুজ করতে হবে, এরকম ব্যাপার। যদি কিছু বুঝতে না পারেন তাহলে আদার্স করে দেবেন, আর অন্যথায় যদি বেকার হন তাহলে আনএমপ্লয়েড করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা কত। এটা কিন্তু এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। আপনি মানে হেড অফ দ্য ফ্যামিলি আর কি, এখন যেহেতু হেড অফ দ্য ফ্যামিলিরই সব কিছু ফিল আপ হচ্ছে, সেক্ষেত্রে ওই মেম্বার সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। পরবর্তী প্রশ্ন, আপনি কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, শহর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত স্থানীয় সংস্থার প্রাক্তন বা বর্তমান পদাধিকারী কিনা, মানে আপনি পার্টির সাথে কোনোভাবে যুক্ত কিনা। যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আপনি সরকারি পেনশন পান কিনা, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। কোনো পেনশনের সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না। তারপর জিজ্ঞেস করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি GST আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করে নেক্সট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি ভারতের বাসিন্দা কিনা, ঠিক আছে। যদি ভারতের বাসিন্দা হন তাহলে এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। যদি তিনি অন্য দেশের বাসিন্দা হন, এদেশে এসে CAA এর জন্য আবেদন করেছেন, তাহলে অ্যাপ্লাইড করবেন। যদি অন্য দেশ থেকে এসে এদেশের নাগরিকত্ব পেয়ে যান তাহলে ইস্যুড করবেন। ম্যাক্সিমাম যারা আমার ভিডিও দেখছেন সবাই হয়তো এদেশেরই বাসিন্দা, সেই জন্য এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। তারপর বলা হয়েছে 2026 SIR এ নাম যদি বাদ হয়ে থাকে তাহলে মামলাটি কি বিচারাধীন, প্রশ্ন করা হচ্ছে আপনি কি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। যদি আপনার নাম না বাদ গিয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল হবে।
যদি আপনি হয়তো ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন এবং মামলাটি বিচারাধীন, তাহলে ইয়েস করবেন। যদি দেখা যায় আপনার মামলা আর বিচারাধীন নেই, আপনাকে রায় দিয়ে দেওয়া হয়েছে, তাহলে নো করবেন। ঠিক আছে, এখান থেকে যেটা সঠিক সেটা সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর চলে আসছি একদম শেষ অপশন, সরকারি প্রকল্প বা গভর্নমেন্ট স্কিম। এখানে জিজ্ঞেস করা হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে। দেখুন বলা হয়েছে কিন্তু ডিবিটির মাধ্যমে। যদি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তবেই কিন্তু এখানে আপনাকে ইয়েস করতে হবে। যদি আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে না পান তাহলে কিন্তু নো করবেন। অবশ্য যদি এখানে ইয়েস করেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। দেখুন বলা হয়েছে এখানে, দেখুন এখানে দেখাচ্ছি, যেমন কন্যাশ্রী প্রকল্প, তারপর জয় জোহার, ঐক্যশ্রী, এরকম বিভিন্ন অপশন আছে। লক্ষ্মীর ভাণ্ডার, মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার, তারপর জয় জোহার, ঐক্যশ্রী, কন্যাশ্রী, এই জিনিসগুলো কিন্তু ডিবিটির মাধ্যমে দেয় না, ট্রেজারি থেকে দেয়। তাই এগুলো কিন্তু হবে না। একমাত্র পিএম কিষাণই ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে, যদি সেটা পান সেটা এখানে লিখবেন। তারপর জিজ্ঞেস করছে অপটেড আউট করতে চান কিনা, মানে ধরুন আপনি এখানে কোনো একটা সুযোগ সুবিধা পাচ্ছেন, দেখা গেল এইটাই আপনি হয়তো পাচ্ছেন, যাই হোক আমি একটা সিলেক্ট করলাম। এবার মনে হলো এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি এইটার আর সুবিধা নিতে চান না, তাহলে এখানে ইয়েস করতে হবে। তাহলে কি হবে, এই যে সুবিধাটা আপনি পেতেন সেটা বন্ধ হয়ে যাবে। আর যদি এটা নো করে তাহলে কিন্তু এটা চলতে থাকবে। এটা কিন্তু একটু দেখে শুনে করবেন। যদি দেখা যায় এই হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের অন্য কোনো মেম্বার হয়তো অনেকগুলো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডেবিটের মাধ্যমে, সেক্ষেত্রে অ্যাড আনাদার স্কিম করবেন। সেই সেকেন্ড স্কিমের নাম দেবেন, সেটা তিনি বন্ধ করতে চাইছেন না চালু রাখতে চাইছেন, এখান থেকে সিলেক্ট করবেন। যদি চালু রাখতে চান নো করবেন, যদি বন্ধ করতে চান ইয়েস করবেন। এখানে সব ডিটেল ফিল হয়ে গেল। সব কিছু যখন করবেন না একবার করে সেভ ড্রাফট করে নেবেন, তাহলে কিন্তু জিনিসগুলো সেভ হয়ে থাকবে। তারপর এখানে সবকিছু ফিল হয়ে গেল, মানে হেড অফ দ্য ফ্যামিলি সবকিছু ডিটেল ফিল হয়ে গেল। এখানে দেখুন একদম শেষ অপশন চলে এসেছি। এখানে হেড অফ দ্য ফ্যামিলি সবকিছু কাজ কমপ্লিট। এরপর আমি নতুন একজন মেম্বারকে অ্যাড করব। আমি অ্যাড মেম্বার করছি। এখানে প্রথমে জানতে চাওয়া হচ্ছে নতুন যে মেম্বার অ্যাড হচ্ছে তিনি প্রাপ্তবয়স্ক নাকি শিশু। যদি তিনি প্রাপ্তবয়স্ক হন, মানে 18+ হয়ে থাকেন, তাহলে অ্যাডাল্ট করবেন, অন্যথায় শিশু করবেন। দেখুন নর্মালি 3 টাইপের মেম্বার হয়। একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মহিলা যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন, বা বয়স যদি 60-এর অধিক হয়ে থাকে তাহলে তিনি পাবেন না, আর একটা হচ্ছে শিশু। তাই একটা ফর্মের মধ্যে এই 3 টাইপের মেম্বারের নাম কি করে আপনারা অ্যাড করবেন সেটাই আমি দেখাবো। এবার আমি একজন মহিলাকে সিলেক্ট করে নিচ্ছি যিনি হয়তো অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, তার বয়স 25 থেকে 60-এর মধ্যে। প্রথমে আধার অনুযায়ী সেই ব্যক্তির কি নাম আছে এখানে বসিয়ে দেবেন। তারপর পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে। আমি স্ত্রী সিলেক্ট করলাম। তারপর তার ডেট অফ বার্থ এবং জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন, তারপর জেন্ডার সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, এই ড্রপডাউন থেকে পেয়ে যাবেন। তারপর তার রিলিজিয়ান কি আছে সেটা এখান থেকে চুজ করবেন। তারপর বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার, যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে, এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, তার মানে এটা পুট না করলেও চলবে। এই ওনার যদি আধারের সঙ্গে ফোন নাম্বার কোনো লিঙ্ক থাকে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর সেই ব্যক্তি, মানে এই যে মেম্বার 2 হচ্ছে আর কি, সেই মেম্বার 2 হ্যান্ডিক্যাপ কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যদি হ্যাঁ হয় ইয়েস করবেন। ঠিক হেড অফ দ্য ফ্যামিলির মতো তার ডিটেলও এখানে ফিল করতে হবে, অন্যথায় নো করবেন। তারপর আধার কার্ডের বিবরণ এখানে জানতে চাওয়া হচ্ছে। আধার নাম্বারটা এখানে পুট করতে হবে। আধার নাম্বার পুট করার পর আধার কার্ড আপলোড করতে হবে। একই রকমভাবে ভোটার কার্ড নাম্বার এখানে পুট করবেন। তারপর বিধানসভার নাম এখান থেকে চুজ করবেন। তারপর পার্ট নাম্বার এখানে বসিয়ে দিয়ে নেক্সট করবেন। আধার কার্ড এবং ভোটার কার্ড দুটো জিনিসই কিন্তু আপলোড করতে হবে পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। অবশ্যই এখানে হেড অফ দ্য ফ্যামিলি যেমন ঠিকানা পুট করতে হয়েছিল, এটা কিন্তু এখানে আলাদা করে পুট করতে হবে না। ঠিকানা শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলিরই দিতে হবে। অবশ্য অনলাইন ফর্মে কিন্তু একটা সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে এটাই, যদি কোনো মেম্বারের বয়স 18 বছরের বেশি হয় এবং তার যদি ভোটার কার্ড না হয়ে গিয়ে থাকে, আপনারা এই ভোটার কার্ড নাম্বার যেখানে স্টার মার্ক দেওয়া থাকে সেখান থেকে আপনি নেক্সট করতেই পারবেন না। মানে 18 বছরের মেম্বার হলে প্রত্যেকেরই ভোটার কার্ড থাকতেই হবে, এটা কিন্তু বলা হচ্ছে। দেখুন এখানে বলা হচ্ছে ভোটার কার্ড নাম্বার 18 বছর যদি বা তার বেশি হয় অবশ্যই কিন্তু আপলোড করতে হবে বা ভোটার নাম্বার দিতেই হবে। তাই আপনার পরিবারে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে যার 18 বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড নেই, তাহলে কিন্তু তার নাম এখানে অ্যাড করা যাবে না, কারণ ভোটার কার্ড ছাড়া আপনি প্রসেস করতেই পারবেন না। মেম্বার 2 যিনি আছেন তার স্বাস্থ্য বীমা আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন। তারপর কি টাইপের বীমা সেটা সিলেক্ট করতে হবে। প্রথম ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে আমি সিলেক্ট করেছিলাম স্বাস্থ্য সাথী, সেই জন্য এটাই সিলেক্ট করতে হবে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, দেখা গেল পরিবারের প্রধান যিনি আছেন তার নামে হয়তো স্বাস্থ্যসাথী আছে, পরিবারের সেকেন্ড মেম্বার যিনি আছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডে তার নাম হয়তো নেই, সেক্ষেত্রে কিন্তু এটা নো করে দেবেন। যদি ওই একই স্বাস্থ্যসাথী কার্ডে তার নাম থাকে তবেই ইউজ করবেন, অন্যথায় নো করবেন। অথবা তার যদি অন্য কোনো কার্ড থেকে থাকে আর কি, সেটাও তিনি করতে পারেন, অন্যথায় নো করবেন। আমি নেক্সট করছি। নেক্সট করার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে এই ব্যক্তি মানে মেম্বার 2 তিনি আয়কর বা পেশাদার কর দেন কিনা, যদি দেন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। প্যান কার্ড আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এটাও হ্যাঁ অথবা না উত্তর দেবেন, কিছু আপলোড করতে হচ্ছে না। তিনি কি কাজ করেন জিজ্ঞাসা করা হচ্ছে, এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন। হায়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা সিলেক্ট করবেন। তারপর ওই হেড অফ দ্য ফ্যামিলির মতো একই, তিনি কোনো পার্টিগত কাজে যুক্ত আছেন কিনা, এগুলো হ্যাঁ অথবা নয় উত্তর দেবেন। সরকারি পেনশন পান কিনা ওই মহিলা সেটা জিজ্ঞেস করা হচ্ছে,
যদি হ্যাঁ করেন তাহলে তো উনি টাকা পাবেন না অন্নপূর্ণা যোজনার, অন্যথায় নো করবেন। এটা সঠিক কথাই লিখবেন সবসময়। তারপর ওই মহিলার জিএসটি আছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, এটাও আমি নো করছি যেহেতু এই মহিলার নেই। তারপর সরাসরি নেক্সট করছি। অবশ্য বলে রাখি এখানে পেশাদার কর দেন কিনা বা নেচার অফ এমপ্লয়মেন্ট কী টাইপের কাজ করেন এর পাশে দেখুন স্টার মার্ক দেওয়া নেই। যেমন প্যান কার্ডের পাশে স্টার মার্ক দেওয়া আছে, এগুলোতে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। তাই এগুলো আপনি যদি স্কিপ করেও যান, মানে ফিল আপ যদি নাও করেন, অসুবিধা নেই। তারপর একই রকমভাবে সিএএ তে আবেদনের স্থিতি জানতে চাওয়া হচ্ছে, মানে উনি সিএএ তে আবেদন করেছিলেন কিনা। যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যেটা আমি হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে একই বললাম, এর ক্ষেত্রেও একই প্রযোজ্য হবে। আমি এক্ষেত্রেও কিন্তু সবকিছু এটা নো করছি। তারপর দেখা গেল যে মহিলা হয়তো অ্যাপ্লাই করবে আর কি অন্নপূর্ণা যোজনায়, তার নাম হয়তো এসআইআর এ আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বাদ চলে গেছে এবং তিনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, কিন্তু বলা হয়েছিল অ্যাপিল যারা করবে তারাও কিন্তু টাকা পাবে। দেখা গেল এই মহিলা হয়তো অ্যাপিল করেছেন, অ্যাপিলের ফলাফল হয়তো আসেনি, তাহলে এটাকে ইয়েস করবেন। তারপর আমি নেক্সট করছি। তারপর চলে আসছে একদম শেষ অপশন, আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ আমি আবেদন করতে চাইছি। যদি বয়স আপনার 25 থেকে 60 হয় এবং তিনি যদি ফিমেল হন তবেই কিন্তু এই অপশনটা আসবে। কোনো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই অপশনটা কিন্তু আসবে না। এখানে উনি যদি আবেদন করতে চান হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। এখানে খেয়াল করে দেখুন আমি কিন্তু লিখেছি ওনার মামলা বিচারাধীন আছে, তা সত্ত্বেও কিন্তু ওনার নাম এসছে এখানে। এখানেও সেকেন্ড মেম্বারে সব কিছু ডিটেল ফিল হয়ে গেল। আমি সেভ ড্রাফট করছি। এবারে বলে রাখি এই পরিবারে যদি আরও কোনো মহিলা থাকে যার বয়স হয়তো 25 থেকে 60, তিনিও হয়তো আবেদন করার যোগ্য, তাহলে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করে তার ডিটেলও এখানে ফিল করতে পারবেন একই রকমভাবে। তাই একই জিনিস বারবার বলে আপনাদের আমি আর বিরক্ত করছি না। তারপর চলে আসছি এমন একজন মেম্বারের যার বয়স এখনও 18 হয়নি, তিনি হচ্ছে শিশু। মানে 18 না হলেই কিন্তু তাকে শিশু ধরা যেতে পারে। কারণ আমি এখানে দেখুন অ্যাডাল্ট এজ ইন ইন্ডিয়া এটা লিখে সার্চ করেছি, এখানে দেখুন বলা হয়েছে 18 বছর বা তার বেশি হলে তবেই কিন্তু তাকে অ্যাডাল্ট বলা যেতে পারে, যেটা ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্ট 1875-এ বলা হয়েছিল। 18 বছর বা তার বেশি হলে তাকেই কিন্তু অ্যাডাল্ট বলা যেতে পারে। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাচিউরিটির বয়স। অন্যথায় যদি 17 বছর বয়স হয় তাকেও কিন্তু শিশুই ধরতে হবে। এবার শিশুর ডিটেল কি করে ফিল করবেন, আধার অনুযায়ী সেই শিশুর নাম এখানে পুট করে দেবেন। যদি আধার কার্ড না থাকে বার্থ সার্টিফিকেট অনুযায়ী পুট করবেন। বলে দিই কোনো শিশুর যদি 5 বছর বা তার বেশি বয়স হয়ে যায় তাহলে কিন্তু আধার কার্ড লাগবে এবং সেই আধার কার্ড আপলোড করতে হবে। কিন্তু কোনো শিশুর যদি 5 বছর বা তার কম বয়স হয় সেক্ষেত্রে কিন্তু তার আধার কার্ড আপলোড না করলেও চলবে। যদি কোনো এমন ব্যক্তি থেকে থাকে যার বয়স অলরেডি 18+ হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড হয়নি, তাহলে কিন্তু সেই মেম্বারকে দেখানো যাবে না। কারণ যখনই তাকে অ্যাডাল্ট দেখিয়ে আপনি ডকুমেন্টস আপলোড করতে যাবেন তখন কিন্তু ভোটার কার্ড আপনাকে মাস্ট আপলোড করতেই হবে। সে যদি আপনার 18 বছর একদিন বয়স হয় তাহলেও কিন্তু ভোটার কার্ড অপশনটার পাশে স্টার মার্ক চলে আসবে এবং ভোটার কার্ড আপনাকে আপলোড করতেই হবে। এখানে আধার অনুযায়ী সেই শিশুর নাম, তারপর পরিবারের প্রধানের সাথে তার কি সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে। তারপর জন্ম তারিখ, জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। তারপর সেই শিশুর ক্যাটাগরি কি আছে সেটা সিলেক্ট করবেন। তারপর তার রিলিজিয়ান এবং আধারের সঙ্গে তার যদি কোনো ফোন নাম্বার লিঙ্ক থাকে সেটা পুট করতে হবে। এখানে স্টার মার্ক দেওয়া নেই, পুট না করলেও চলবে, একটা শিশুর আর কি করে ফোন থাকবে, তাই না। তারপর দিতে হবে আধারের বিবরণ। যদি আধার কার্ড থাকে ওই শিশুর তাহলে দিতে হবে, যদি না থাকে নেক্সট করে দেবেন। এই আধার কার্ডের পাশে স্টার মার্কটা ততক্ষণ অবধি আপনারা আসবে না যতক্ষণ আপনার শিশুর বয়স 5 বছরের নিচে। যেই 5 বছর একদিন হয়ে যাবে এখানে কিন্তু আধারের পাশে স্টার মার্ক দিতে হবে, তখন আধার নাম্বার পুট করে সেটা আপলোড করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ওই শিশুর স্বাস্থ্য বীমা আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আবার আমি নেক্সট করছি। ওই শিশুর কোনো ইনকাম বা প্রফেশন নেই, সেই জন্য এখানে সবকিছু ইনঅ্যাক্টিভ আছে। আবার আমি নেক্সট করছি। যেহেতু এই একজন শিশু, সে সিএএ বা ট্রাইব্যুনাল কোনোটাতেই অ্যাপ্লাই করছে না, এগুলো আপাতত কিছু ফিল করার দরকার নেই। আবার নেক্সট করছি। তারপর দেখা যাচ্ছে সেই শিশু কোনো ডিবিটির মাধ্যমে সুবিধা পাচ্ছে কিনা। যেহেতু সে শিশু, সে আর কি পাবে, যদি পায় তাহলে ইয়েস করতে হবে একই রকমভাবে, অন্যথায় নো করে আবার নেক্সট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ওই শিশু যদি পড়াশোনা করে আর কি কোন ক্লাসে পড়ে, যদি যে ক্লাসে পড়ে আর কি সেটা সিলেক্ট করবেন। তারপর বিদ্যালয়ের নাম এবং কি টাইপের বিদ্যালয়, প্রাইভেট না সরকারি, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ওই শিশুর টিকাদান হয়েছে কিনা, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। অবশ্য এখানে পোলিও বই কিন্তু আপলোড করতে হচ্ছে না। তারপর আবার সেভ ড্রাফট করবেন। ব্যাস, মোটামুটি সব ডিটেল কিন্তু এখানে ফিল হয়ে গেল। এরপর যদি আরও মেম্বার হয় সেই মেম্বারদের নাম আপনারা অ্যাড করতে পারবেন। এখানে সব কিছু ডিটেল ফিল হয়ে যাওয়ার পর ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে একটি ডিক্লারেশন চলে আসবে, এর নিচে একটি চেকবক্স আছে, এখানে টিকমার্ক দিতে হবে। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। প্রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনি যে তথ্যগুলো এখানে ফিল করলেন সেগুলো আপনার সামনে শো হবে। ফাইনাল সাবমিট করার আগে একবার ভালো করে দেখে নেবেন। যদি মনে হয় সব কিছু আছে তারপর ফাইনাল সাবমিট করে দেবেন। ফর্ম একবার সাবমিট হয়ে গেলে আপনাদের সামনে এই টাইপের একটি পপ আপ চলে আসবে, যেখানে দেখাবে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। গতকাল পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে শুধুমাত্র আবেদন নাম্বার এখানে জেনারেট হতো এবং হেড অফ দ্য ফ্যামিলিকে তার কখন এই ডেটা সাবমিট হলো সেই ডিটেলগুলো আসছে। এখানে কিন্তু ডাউনলোড ফর্ম বলে কোনো অপশন আসতো না।
কিন্তু গতকাল অর্থাৎ 11/6/2026 রাত 8টার পর এখানে একটি নতুন অপশন সংযোজন করা হয়েছে, যেটা হচ্ছে ডাউনলোড ফর্ম। এই ডাউনলোড ফর্ম অপশনে ক্লিক করলে আপনারা যে ডেটাগুলো ফিল করলেন সেগুলো কিন্তু আপনাদের সামনে শো হবে। প্রত্যেক মেম্বারের ডেটা কিন্তু এখানে শো হবে। অর্থাৎ ফর্ম সাবমিট করার পর আপনার কাছে কিন্তু একটা প্রমাণ রয়ে যাবে যে আপনি কি ডাটা দিয়েছেন সেগুলো ঠিকঠাক পুট করা হয়েছে কিনা। এই ডেটাগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। আগে কিন্তু এই অপশনটা থাকেনি, এই অপশনটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। রিলিজিয়ন কলামটা যেমন নতুন অ্যাড করা হয়েছে, ঠিক একই রকমভাবে ফর্ম সাবমিট করার আগে প্রিভিউ করার অপশন, মানে ঠিকঠাক আছে কিনা। ফাইনাল সাবমিট হয়ে গেলে তো আপনি আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না বা এডিট করতে পারবেন না, ওই অপশনটাও যেমন নতুন অ্যাড হয়েছে। এবং ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর যে ডাউনলোড ফর্ম, এই অপশনটাও কিন্তু নতুন অ্যাড হয়েছে। ভবিষ্যতে হয়তো আরও অনেক অপশন অ্যাড হবে, ভবিষ্যতে হয়তো এডিট অপশনটাও দিতে পারে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা এই ফর্ম খুব সহজ পদ্ধতিতে ফিল আপ করবেন। এবং তার থেকেও বড় কথা, স্বাস্থ্যসাথী ডিটেল, ভোটের কার্ড ডিটেল, এই জিনিসগুলো তো বারবার লাগছে। এই স্বাস্থ্যসাথী ডিটেলটা আপনি একবার সার্চ করে নিয়ে যখনই প্রত্যেক মেম্বারের ক্ষেত্রে ওই ডিটেলটা পুট করতে হবে, তখন ওই স্বাস্থ্যসাথী ওয়েবসাইট থেকে কপি পেস্ট করলেও আপনার কিন্তু অনেকটা সময় বাঁচবে এবং ভুল হওয়ার চান্সটা, মানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার ভুল পুট করার চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম কি করে আপনারা অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।